লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব ৫। মিথির পরিবারের একটা অদ্ভুত অভ্যাস আছে, হুটহাট সারপ্রাইজ দিয়ে সবাইকে চমকে দেওয়া। রিসিপশনের সেই তেতো অভিজ্ঞতার পর আমজাদ রহমান মেয়ের হাতে ধরিয়ে দিলেন স্বপ্নের এক টুকরো কাগজ, ট্রেনের টিকিট। আগামী ৩ দিন পর সিলেটের জাফলং দেখার সৌভাগ্য হতে যাচ্ছে মিথির। জীবনের প্রথমবার ট্রেনে চড়া, যা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বাবা এভাবেই মেয়ের অপমানের কষ্ট ভুলিয়ে এক ছোট্ট হানিমুনের ব্যবস্থা করে দিলেন। প্রথমে খুশিতে হাবুডুবু খেলেও পরক্ষণেই সেই অ্যানাকোন্ডা ওরফে কাব্যের কথা মনে পড়তেই মিথির সব খুশি কর্পূরের মতো উড়ে গেল। সে মুখ বাঁকিয়ে নিজের খাটে গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। কিন্তু নিস্তার কোথায়? কাব্য ঘরে ঢুকেই মিথির হাত ধরে টেনে বসাল। মিথি চরম বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, দেখেন স্যার, আমার কিন্তু এখন খুব মুড হচ্ছে। কাব্য দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিসের মুড? মিথি দাঁত কিরমির করে বলল, আপনাকে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলার মুড। কাব্য এবার আসল মূর্তিতে ফিরে এল। এক ধমক দিয়ে বলল, বেয়াদব মেয়ে। থাপ্পড় দিয়ে কানের পর্দা ছিঁড়ে ফেলব। পড়াশোনা না করে এখানে ঘুমিয়ে আছ কেন? মিথি চোখমুখ কুচকে করুণ স্বরে বলল, স্যার, আমার এই মাসুম ফেসটা দেখে কি আপনার একটুও মায়া হয় না? সারাদিন রিসিপশনের এত ধকল গেল, আর তাছাড়া রিসিপশনের রাতে কেউ পড়াশোনা করে? কাব্য বাঁকা হেসে জবাব দিল, বাসর রাতে যে পড়াশোনা করে, রিসিপশনের রাতেও সেই পড়াশোনা করে। তাড়াতাড়ি বই খোল। মিথির মাথায় তখন একটাই গান বাজছে, আমার আল্লাহ করব তোমার বিচার। উপায় না দেখে মিথি এবার শেষ চাল। খাটে বসেই সে চিৎকার করে উঠল, মামা! দেখো না তোমার ছেলে গু। কাব্য চমকে গিয়ে যেই না পেছনে তাকাল, সেই সুযোগে মিথি বিদ্যুৎ গতিতে কমফোর্টার দিয়ে নিজেকে মুড়িয়ে শুয়ে পড়ল। চোখের পলকে সে যেন এক পোটলায় পরিণত হল। কাব্য বুঝে ওঠার আগেই মিথির ফাঁকিবাজি মিশন সাকসেসফুল। কাব্য দাঁড়িয়ে শুধু ভাবল, এই বেয়াদব মেয়েটাকে সামলানো আমার পড়াশোনার চেয়েও কঠিন। মিথি কমফোর্টার আঁকড়ে ধরে আছে আর কাব্য সেটা টানছে। মিথির এক কথা, ইরানের মিসাইল এসে পড়লেও সে এখন পড়তে বসবে না। কিন্তু বেচারি ভুলেই গেছে, কোথায় এক শক্তসমর্থ পুরুষ আর কোথায় সে এক অবলা নারী। কাব্য এক হ্যাচকা টান দিতেই মিথি টাল সামলাতে না পেরে সরাসরি খাটের নিচে আছাড় খেল। বিকট শব্দ শুনে বাড়ির সবাই, ইলিয়াস শেখ, খালেদা বেগম এমনকি সাফারও ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে এল দম্পতির ঘরে। মিথি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইলিয়াস শেখ আতকে উঠে বললেন, আম্মা! কি হয়েছে? কাঁদছ কেন? বলো আমাকে কি। মিথি চোখমুখ কুঁচকে কাব্যের দিকে আঙুল তুলে বলল, আপনার ছেলে আমার সাথে গু। মিথির আধো কথা শুনে ইলিয়াস শেখ গর্জে উঠলেন, ছিক কাব্য! একটা বাচ্চাকে বিয়ে করে এখন তার উপর মারধর করছ? তোমার কি বিবেকে একটুও লাগে না? খালেদা বেগম বাধা দিয়ে বললেন, দেখুন, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না গু। কিন্তু ইলিয়াস শেখ স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। কাব্য এবার বেশ তিতিবিরক্ত হয়ে বলে উঠল, বাবা যখন এই বাচ্চাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন, তখন মনে ছিল না? ও বাচ্চা আর আমি এক প্রাপ্তবয়স্ক পুরুষ। ইলিয়াস শেখ গলা ঝেড়ে বললেন, বেয়াদব ছেলে! বাপের সাথে এভাবে কথা বলছ? আর তুমিই বা কেমন শ্বশুর? নতুন দম্পতির ঘরে এত রাতে কি করছ? ঠিক তখনই সাফা হাই তুলতে তুলতে দরজায় এসে দাঁড়াল। সাফাকে দেখেই মিথির মেজাজ চড়ে গেল। সে মুহূর্তেই ভোল পাল্টে কাব্যের হাত শক্ত করে ধরে বলল, মামা! আসলে কাব্য আমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু আমি উল্টো পড়ে গেছি উই। মিথির মুখে কাব্য নামটা শুনে কাব্যের মাথা চক্কর দিয়ে উঠল। কিছুক্ষণ আগের সেই ডরপোক স্টুডেন্ট এখন তাকে নাম ধরে ডাকছে। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাফা এবার বিরক্তি নিয়ে বলল, তোমার চিৎকারে আমাদের সবার ঘুম ছুটে গেছে। মিথি সবাইকে সরি বলে বিদায় দিল। সবাই চলে গেলেও সাফা এক দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে রইল। মিথির শরীর নেশায় জ্বলে যাচ্ছে। সে মনে মনে বল, এই নোচ্চার মহিলা কোত্থেকে আসে? সাফাকে সরাতে মিথি এবার মোক্ষম চাল। সে কাব্যের চোখের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, শোনো না, আমার কোমরে খুব লেগেছে। একটু মুখ দিয়ে মালিশ করে দেবে? আমি শাড়িটা তাহলে খুলছি উ। মিথির এই সাহসী কথা শুনে কাব্য আর সাফা একে অপরের দিকে তাকিয়ে পাথরের মতো হয়ে গেল। মিথি আবার বলল, আমি শুয়ে পড়ছি, তুমি জলদি এসো কিন্তু। সাফা আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না। এক ভয়ঙ্কর বিষদৃষ্টি দিয়ে সে রুম থেকে গটগট করে বেরিয়ে গেল।
সাফা যেতেই কাব্য মিথির কাছে এসে দাঁত কিরমির করে বলল, কী সব আজেবাজে কথা বলছিলে? দেখলে না সাফা সামনে দাঁড়িয়েছিল। কাব্য এবার ধমক দিয়ে শাসিয়ে দিল, আজকেও তোকে পড়ার থেকে ছাড় দিলাম। কিন্তু মনে রাখিস, কাল সকালে পড়ার ঘরে না গেলে থাপড়িয়ে তোকে ঘুম থেকে তুলব। বেয়াদব মেয়ে। মিথি মনে মনে হাসল, যাক, অন্তত সাফা আর পড়া দুটো আপদ থেকেই আজকের মতো নিস্তার পাওয়া গেল। মিথি ঘুমিয়ে পড়বে এ ভেবে শুয়ে পড়ল। প্রচণ্ড ক্ষুধায় মিথির পেটে তখন বিশ্বযুদ্ধ চলছে, কিন্তু লজ্জায় সে কাউকে কিছু বলতে পারছে না। মিথির এই এক স্বভাব, রাতে তার দানবীয় খিদে পায়। হঠাৎ কাব্য বিছানা ছেড়ে উঠে কিচেনে গেল। মিথি আড়াল থেকে উকি মেরে দেখল, কাব্য তার জন্য সয়ত্নে ইলিশ মাছের ঝোল রান্না করছে। রান্না শেষ হতেই কাব্য ডাক দিল। সে আগে থেকেই জানত মিথি দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কাব্য গম্ভীর গলায় বলল, মিথি, আমি তোমাকে স্ত্রী হিসেবে না মানলেও তুমি আমার দায়িত্ব। তোমার খিদে পেলে অবশ্যই আমাকে বলবে, কারণ আমি তোমার লিগ্যাল গার্ডিয়ান। সব শেয়ার করবে উ। কাব্য মিথিকে কিচেনের স্ল্যাবের উপর বসাল। মিথি ভয়ে চোখ বন্ধ করে ফেল, কিন্তু সামনে ভাতের থালা দেখে তার সব ভয় উধাও। কাব্য নিজ হাতে মিথিকে খাইয়ে দিচ্ছে, আর মিথি লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সে মনে মনে ভাবল, ইস, এই দৃশ্যটা যদি সাফা দেখত, তবে ওর কলিজাটা আজ পুড়ে ছারখার হয়ে যেত। খাওয়ার পর্ব শেষ করে মিথি ড্রিম লাইটের হালকা আলোয় ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের ঘোরেই সে অনুভব করল কারোর তপ্ত স্পর্শ। কাব্য নিজেকে সামলাতে না পেরে মিথির উন্মুক্ত গলায় নিজের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। মিথি কিছু বলতে যাওয়ার আগেই কাব্য তার মুখ চেপে ধরল এবং গলার ঠিক নিচে জোরে একটা বাইট করল। কাব্য নিজের উপর বিরক্ত হয়ে বিড়বিড় করল, ধুরো কপাল। এই বাচ্চা বউয়ের কাছে যেতেও ইচ্ছে করে, আবার কাছে আসলে ওকে কষ্ট দিচ্ছি ভেবে নিজেরও খারাপ লাগে। কুশে অনুতপ্ত হয়ে বলল, সরি মিথিগু। মিথির চোখে তখন পানি চিকচিক করছে। কাব্য অস্থিরতা কমাতে এক ছুটে বারান্দায় গিয়ে দাঁড়াল। নিজের ভেতরের আগ্নেয়গিরি শান্ত করতে সে এক রাতে 7টা সিগারেট শেষ করল। সেই রাতে মিথি বা কাব্য কেউই ঘুমাতে পারল না। সকালে ঘুম থেকে উঠে মিথি বারান্দায় সিগারেটের স্তূপ দেখে অবাক হল। কিন্তু ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতেই তার হার্টবিট বেড়ে গেল। গলার সেই কামড়ের চিহ্নটা কালচে হয়ে আছে। সে ভাবল, এখন বাইরে বের হলে তো সবাই বলবে টিচার সাহেব রাতে তার ছাত্রীকে কামড়ে দিয়েছে। মিথি বের হতেই কাব্য তার সামনে এসে দাঁড়াল। মিথির ব্যথার জায়গায় আলতো করে ঠোঁট ছুঁয়ে সে ফিসফিস করে বলল, আমি কোনো সাধুসন্ন্যাসী নই যে বুকে পাশে নিয়ে এক বিছানায় শুয়েও তাকে ছুঁয়ে দেখব না। মনে করো, এসব হালকা ছুঁই খেলতে খেলতে তোমাকে আমি বড় খেলার জন্য প্রস্তুত করছি গু। মিথির মুখে যেখানে সারাদিন খই ফোটে, আজ সে একদম নীরব। চুল দিয়ে কোনমতে দাগটা ঢেকে সে নিচে নামল। নিচে গিয়ে মিথি শাশুড়ি খালেদা বেগমকে রান্নায় সাহায্য করতে চাইল। সাফা ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, মামনি, আমার গ্রিন টি কী হয়েছে? খালেদা বেগম চায়ের কাপটা মিথির হাতে দিয়ে সাফার কাছে পাঠাতে বললেন। সাফাকে হাতের ইশারায় ডেকে মিথি যখন কাপটা দিতে গেল, ঠিক তখনই চুইংগাম লাগানো চুলের সেই সাফার রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। মিথির গলার সেই কালচে দাগ সাফার নজরে আসতেই সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সাফার ধাক্কায় বা কারসাজিতে চায়ের গরম পানি মিথির হাতে চলকে পড়ল। মিথি ব্যথায় আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ল। কবিতা, সাহিত্য আর খালেদা বেগম ছুটে এসে মিথির হাত পানিতে চেপে ধরল। মিথি শুধু কেঁদেই যাচ্ছে, আর ওদিকে সাফার চোখে তখনও প্রতিহিংসার আগুন। মিথি কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরল। কাব্য তখন কলেজের খাতা দেখছিল, কিন্তু মিথির পোড়া হাত দেখে সে আঁতকে উঠল। খাতা কলম ফেলে সে দ্রুত মিথির হাতে মেডিসিন লাগিয়ে দিতে লাগল। মিথি ফুপিয়ে কাঁদছে আর মনে মনে বিষোদ্গার করছে, জাওরা সাফা, আমার সাথে জাওরামি করার ফল তোকে পেতেই হবে। এখন দেখ আর জ্বল, বয়রার বাচ্চা। সাফা দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছিল। সাফাকে দেখলেই সাহিত্যের পিত্তি জ্বলে ওঠে। সে বিরক্ত হয়ে সাফাকে বলল, জীবনে কি আর বেড়া চোখে দেখিস নাই সাফা? ঘুরে ফিরে খালি আমার ভাইয়ের কাছেই আসিস। অতগুলো থাপ্পড়েও শিক্ষা হয় নাই তোর? সাহিত্য একটু বাড়িয়েই বলল, থাপ্পড় আসলে অতগুলো ছিল না। সাফা বড় বড় চোখ করে আকাশ থেকে পড়ল। সে রেগে গিয়ে বলল, ছি ছি ভাইয়া, তুমি আমাকে এভাবে বলতে পারলে? তুমি আমাকে স্যাটা বললে? সাহিত্য তো টাস্কি খেল। সে মনে মনে ভাবল, আমি কইলাম কি? আর এই বয়রার বাচ্চা শুনল কি? সে মাথা চুলকে চিৎকার করে উঠল, ধুরো, এই বয়রার বাল আবার কি শুনতে কি শুনেছে? সাফা সাহিত্যের বিরক্তি গায়েই মাখল না।
সে গর্বের সাথে বলল, দেখো ভাইয়া, আমি কাব্য ভাইকে ভালোবাসি। তাই আমাকে ভালোবাসার লাল ফুল বলে ডেকো না। ওসব নামে শুধু কাব্য ভাই ডাকবে গু। সাহিত্য মনে মনে ভাবল, তোর মতো বয়রা মালকে আমি লাল ফুল ডাকব? আমি কি বাল ঝরাতে যাব নাকি? হঠাৎ সাফা ভে ভে করে কাঁদতে শুরু করল। সাফার কান্না শুনে ফুপি খালেদা বেগম ছুটে এলেন। সাফা তাকে জড়িয়ে ধরে নালিশ করল, ফুপি, দেখো তোমার ছেলে আমায় মাল ডেকেছে। ও আমাকে গালি দিয়েছে গি। সাহিত্য অবাক হয়ে ভাবল, এই বয়রা শালি অন্য সব ভুল শুনলেও মাল ডাকটা ঠিক বুঝল কেমনে। সে বুঝল মায়ের হাতের ঝাড়ু এখন নির্ঘাত তার পিঠে পড়বে। তাই সে দেরি না করে পেছনের দরজা দিয়ে সটকে পড়ল। পালাতে গিয়ে সাহিত্যর সাথে মিথির ধাক্কা লাগল। মিথি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, সাফা আপু বয়রা হলো কি করে? সাহিত্য হো হো করে হেসে ফেল। বলল, এটা আমার ভাইয়ের এক মহৎ কাজ। সাফার বয়স যখন 15-16, তখন সে হাতে গোলাপ আর চকলেট নিয়ে কাব্য ভাইকে প্রপোজ করতে গিয়েছিল। ভাইয়াকে আই লাভ ইউ বলতে যতটুকু দেরি হয়েছিল, গাল বরাবর থাপ্পড় পড়তে তার চেয়েও কম সময় লেগেছিল। সেই থেকে বেচারি কানে কম শোনে ঘি। মিথি ভয়ে নিজের গাল চেপে ধরল। বড় বড় চোখ করে বলল, সাফা আপু কাউকে বলেনি এটা? সাহিত্য হেসে কুটিপাটি হয়ে বলল, বললে তো ছিঁড়া জুতার বাড়ি পড়বে। ও তো বলে ভাইয়া লজ্জা পেয়ে থাপ্পড় দিচ্ছে গু। মিথি আর সাহিত্য হাসতে হাসতে শেষ। সাফার প্রেমের এই করুণ পরিণতি শুনে মিথির হাতের ব্যথার কথা যেন নিমিষেই উধাও হয়ে গেল। মিথি হাসতে হাসতে ভাবল, বয়রাকে একটা শিক্ষা তো দিতে হবেই। দুপুরে খাওয়ার সময় ডাইনিং টেবিলে আজ এলাহি আয়োজন। নতুন বুবাড়িতে, তাই খাবারের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। সবাই খেতে বসেছে, কিন্তু ঝামেলা পাকালো সাফা। সে হুট করে গিয়ে কাব্যের পাশের চেয়ারটায় বসে পড়ল। মিথির মাথায় যেন মুহূর্তেই আগুন জ্বলে উঠল। শাওন বোনের চুল টেনে ধমক দিয়ে বলল, এখান থেকে সরে বস সাফা, এটা ভাবির জায়গা। সাহিত্য ফোড়ন কাটল, তুই তো একবার খেয়েছিস, এবার উঠত দেখি। কিন্তু সাফা নাছোড়বান্দা, সে নড়বেই না। কাব্যকে চুপ থাকতে দেখে মিথির বুকটা অভিমানে ফেটে যাচ্ছিল। সাফা উল্টো মিথিকে শুনিয়ে বলল, ভাবি, আমি এখানে বসি, তুমি না হয় আমাদের পরে একা খেয়ে নিও। শ্বশুর ইলিয়াস শেখ প্রতিবাদ করলেও শাশুড়ি খালেদা বেগম বোনের মেয়ের পক্ষ নিয়ে বসলেন। তিনি মিথিকে সোফায় গিয়ে বসতে বললেন। মিথির চোখের কোণে টুপ করে এক ফোঁটা জল জমা হল, যা সে তড়িঘড়ি মুছে ফেল। কিন্তু কাব্যের তীক্ষ্ণ নজর থেকে সেটা এড়াল না। মিথি সোফায় বসে থমথমে মুখে খাবার নাড়াচাড়া করছে, আর সাফা বিজয়ী হাসি হেসে কাব্যের পাশে বসে আয়েশ করে খাচ্ছে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে কাব্য নিজের ভাতের প্লেট নিয়ে উঠে এল মিথির পাশে। ড্রয়িং রুমে যেন পিনপতন নীরবতা নেমে এল। কাব্য পরম মমতায় ভাতের লোকমা তৈরি করে মিথির মুখের সামনে ধরল। ঠিক সেই মুহূর্তে ডাইনিং টেবিল থেকে এক গগনবিদারী চিৎকার শোনা গেল। সাফা নিজের মুখ থেকে কিছু একটা বের করতেই সবাই স্তম্ভিত হয়ে দেখল, সেটা একটা আস্ত তেলাপোকা। সাফা ওয়াক ওয়াক করতে করতে ড্রয়িং রুম পার হয়ে ওয়াশরুমের দিকে দৌড়াল। সবাই সাফাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। মিথি এবার সব অভিমান ভুলে কাব্যের শার্টের কোণা টেনে ধরে আদুরে গলায় বলল, স্যার, আমার খুব খিদে পেয়েছে। আমাকে খাইয়ে দেবেন না? কাব্য মুচকি হেসে সোফায় বসেই মিথিকে লোকমা তুলে খাওয়াতে শুরু করল। ওদিকে সাফার বমির শব্দ আর বাড়ির বড়দের ছোটাছুটি চললেও সাহিত্য এক কোণায় বসে পরম তৃপ্তিতে হাসতে হাসতে খাচ্ছে। সে জানে এই তেলাপোকার কারিগর কে। মিথি খেতে খেতে মনে মনে বল, কেমন লাগল বয়রা আপু? আমার হাতে গরম পানি ফেলার শোধ তো তোমায় নিতেই হতো। এবার তেলাপোকা চিবিয়ে শান্তি পাও। মিথি আজ পরম শান্তিতে তার মাস্টার মশাইয়ের হাতে খাচ্ছে। সাফার ঈর্ষার আগুনে জল ঢেলে দিয়ে আজকের জয়টা শুধু মিথিরই হল। তেলাপোকা খাওয়ার ধাক্কায় সাফা ইতোমধ্যে 3বার বমি করে একদম ল্যাটপ্যাট হয়ে বিছানায় শুয়ে পড়েছে। খালেদা বেগম আদরের ভাগ্নির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর স্যালাইন পানি খাওয়াচ্ছেন, যাতে তার শরীরের দুর্বলতা কাটে। ড্রয়িং রুমের সেই তেলাপোকা আতঙ্ক এখনও সাফার চোখে ভাসছে। ঠিক তখনই সাহিত্যের উদয়। সে দরজায় দাঁড়িয়ে করুণ মুখে বলল, আম্মা যান, তোমার এই বয়রা মেয়ের কি ওপর নিচ দুই দিক দিয়েই হাগু ছুটেছে? অবস্থা তো সুবিধের মনে হচ্ছে না। ওরে বিছানায় না রেখে জলদি হাসপাতালে নিয়ে যাও, না হলে তো পুরো ঘর গন্ধ করে ফেলবে। খালেদা বেগম কড়া চোখে তাকিয়ে ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে, দেখছিস মেয়েটার অবস্থা কত খারাপ, তার উপর এসব বাজে কথা কেন বলছিস? সাফা ফ্যাকাশে মুখে একটা হাসি দিয়ে খালেদা বেগমকে বলল, মামনি, তুমি ভাইয়াকে বকছ কেন?
দেখছ না ভাইয়া আমার কষ্টের কথা ভেবে বলছে আমাকে শখ করে চকলেট খাওয়াবে। আহ, ভাইয়াটা কত ভালো। সাহিত্য নিজের কপালে একটা থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, হায়রে বয়রা বংশের রানী। কানের মাথা একদম গেছে তোর। তোরে আমি চকলেট খাওয়ামু? তোরে তো পাবলিক টয়লেটের গু বিষ্ঠা খাওয়ানো উচিত, তাইলে ওই তেলাপোকার টেস্ট মুখ থেকে যাইব। সাফা এবার ভ্যা করে কেঁদে উঠল। সে খালেদা বেগমকে জড়িয়ে ধরে নালিশ করল, ফুপি, শুনলে তো তোমার ছেলে আমাকে কি গালি দিল। ও আমাকে সবার সামনে মাগি বলেছে। তুমি শুনছ তো মামনি? সাহিত্য এবার হাসবে নাকি কাঁদবে তা মাথায় ঢুকছে না। সে অবাক হয়ে ভাবল, আমি কইলাম হাগু ছুটছে, আর এই বয়রা বেডি শুনোর মাগি। ধুরো বাল। এর সাথে কথা বলা মানেই নিজের ইজ্জত পাঞ্চার করা গি। সে নিজের মাথা চাপড়াতে চাপড়াতে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বিড়বিড় করে বলল, আল্লাহ, এই বয়রার কানে কি হেডফোন লাগানো থাকে? যা বলি তার উল্টোটা শুনে কেমনে? ওদিকে পাশের রুম থেকে মিথি সব শুনতে পাচ্ছিল। সে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মনে মনে ভাবল, শাবাশ সাহিত্য ভাইয়া। জাউরা সাফার জাউরামি কমানোর জন্য আপনিই সেরা ওষুধ। কাব্য ল্যাপটপে অফিসের পেন্ডিং কাজ নিয়ে মগ্ন। এই সুযোগে আমাদের ফাঁকিবাজ শিরোমণি মিথি এক দৌড়ে কবিতার ঘরের সামনে হাজির। আড়ি পেতে শুনল, কবিতা কারোর সাথে ফোনে আদিক্ষেতা করছে। দোস্ত, তোর ভাইয়ের নম্বরটা দে না। আমি ওর ভালোবাসায় পাগল হয়ে গেছি, আমাকে বাঁচা বোন। মিথি হুট করে ঘরে ঢুকে গম্ভীর মুখে বলল, কবিতা আপু, তুমি প্রেম করছ? ঠিক। আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো মেয়ে। কি কবিতা ভয়ে ফোন কেটে দিয়ে হাত পা ধরা শুরু করল। প্লিজ মিথি, কাব্য ভাইয়াকে বলো না। জানলে আজকেই আমাকে ধরে বিয়ে দিয়ে দেবে গু। মিথি একটা শয়তানি হাসি দিয়ে বলল, বলবো না, তবে এক শর্ত আছে তোমার এই লিটল ভাবি। আজ রাতে আমার সাথে একটা অপারেশনে নামতে হবে গি। 2 রাত 1টা। সাফা ঘুমের ঘোরেও কাব্য ডার্লিং ঠিক করে বিড়বিড় করছে। ওদিকে মিথি সেজেছে এক ভয়ঙ্কর শাকচুন্নি। সাদা শাড়ি, মুখে সবুজ রঙের আস্তরণ, ঠোঁটের কোণে সস মাখা, যা দেখতে অবিকল টাটকা রক্তের মতো। আঙুলে লাগানো বড় বড় প্লাস্টিকের নখ আর আলুথালু কোকড়া চুল। মিথি সাফার শিয়রে গিয়ে টর্চটা নিজের চিবুকের নিচে ধরে এক বিকঠাসি দিল, হে হে হে, আমি শাকচুন্নি। দীপ ঘাড় মটকে, টের পাবে কেউ না। সাফার ঘুম ভেঙে যেতেই সামনে এই বিভৎস চেহারা দেখে সে চিৎকার দিতে চাইল। কিন্তু মিথি তার নখগুলো উঁচিয়ে ছড়া কাটল। অন্যের স্বামীর দিকে তাকাস ডাইনির নজরে। বউ ও তার কম না, স্বয়ং সে ভুতুড়ে। যদি না চাস আমার হাতে মরতে, তবে আজকেই ভুলবি কাব্যের সাথে প্রেমের সম্পর্ক গড়তে। সাফা ভয়ে এক বিকট চিৎকার দিয়ে সেন্সলেস হওয়ার জোগাড়। মিথি কাজ হাসিল করে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় অন্ধকারে একজনের সাথে ধপাস করে ধাক্কা খেল। মিথি ভাবল, এটা বোধহয় কবিতা। সে অন্ধকারে জড়িয়ে ধরে গড়গড় করে বলতে লাগল, উফ আপু, এমন ভয় দেখিয়েছি না, আগামী 7 জন্ম ওই বেয়াদব মহিলা আমার জামাইয়ের দিকে তাকাবে না। স্বপ্নেও আমার জামাইকে ডার্লিং বলে। ইচ্ছা করছিল বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। বলেই মিথি খুশিতে কবিতা মনে করে তার গালে একটা কিস করতে গেল, কিন্তু অন্ধকারে নিশানা ভুল হয়ে সেটা গিয়ে লাগল কাব্যের শক্ত চওড়া বুকে। মিথি অবাক হয়ে বিড়বিড় করল, আপু, তুমি হঠাৎ এত লম্বা আর শক্ত হলে কখন? সে কৌতূহলী হয়ে হাত দিয়ে কাব্যের বুকের পেশিগুলো টিপে মেপে দেখতে লাগল। ঠিক তখনই কারেন্ট চলে এল। আলোর ঝিলিক পড়তেই মিথি দেখল সামনে যমদূতের মতো কাব্য দাঁড়িয়ে আছে। মিথির হাত তখনও কাব্যের বুকের উপর। কবিতা আড়াল থেকে সব দেখে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল দিল। কাব্য এক ভ্রু কুঁচকে মিথির দিকে তাকিয়ে বলল, বুকের উপর হাত দিয়ে ফিল পাওয়ার মতো কিছুই নেই শাকচুন্নি ম্যাডাম। হাতটা সরালে খুশি হতাম গু। মিথি বিদ্যুৎবেগে হাত সরিয়ে দোয়াদ্রুত পড়তে শুরু করল। কাব্য শান্ত গলায় বলল, তো শাকচুন্নি ভুতুরে স্যারের বুক হাত দিয়ে চেপে কি মেপে দেখলেন? আপনার পড়া কই? আর আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন? মিথি এবার আমতা আমতা করে সবচেয়ে বড় মিথ্যাটা ঝাড়ল, স্যার, আপনি আমার পিতার সমতুল্য। মানেশ্বরী, পরম শ্রদ্ধে। আমি কি আপনার কোনো ক্ষতি মানতে পারি? আমি শুধু ওই ডাইনির কুনজর থেকে আপনাকে রক্ষা করছিলাম গ। কাব্য দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, দেখলাম তো। আমার বুকে ঠোঁট ছুঁয়ে দিয়ে আমার ইজ্জত কেড়ে নিয়ে আমাকে ডাইনি থেকে বাঁচানো হচ্ছিল। বাহ, চমৎকার লজিক। মিথি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বলল, স্যার, আমি ভেবেছিলাম আপনি কবিতা আপু। সরি স্যার।
ওদিকে সাফার চিৎকারে বাড়ির সবাই জেগে উঠেছে। মিথির এখন একটাই চিন্তা, এই শাকচুন্নি সাজ নিয়ে সবার সামনে যাবে কি করে। মিথি শাকচুন্নি সেজেই রুমের দরজার দিকে পা বাড়াতে চেয়েছিল, কিন্তু কাব্যখপ করে তার হাত টেনে ধরল। গম্ভীর মুখে বলল, আগে নিজের এই ভুতুরে সাজ তোলো। তা না হলে বেগম খালেদা জিয়ার বংশধর তার বোনের মেয়েকে ভয় দেখানোর পাপে আপনাকে আজীবন কথা শোনাবে। জলদি ফ্রেশ হয়ে এসো। কাব্য মিথিকে দ্রুত ওয়াশরুমে পাঠিয়ে দিল আর সাথে কবিতার একটা সালোয়ার স্যুট ধরিয়ে দিল। কিছুক্ষণ পর মিথি ভেজা মুখে কাব্যের সামনে এসে দাঁড়াতেই কাব্য এক অদ্ভুত কাণ্ড করল। কোনো কথা না বলে একটা তোয়ালে নিয়ে ছোট বাচ্চার মতো মিথির মুখ মুছিয়ে দিতে লাগল সে। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত স্পর্শ। কাব্য খুব আলতো করে মিথির কানের লতিতে নিজের ঠোঁট ছুঁইয়ে দিয়ে ফিসফিস করে বলল, তোমাকে এখন পুরো রেড চেরি লাগছে। মিথির সারা শরীর কেঁপে উঠল। কাব্য যতবার তাকে ছোঁয় ততবারই তার ভেতরটা কেমন জানি এলোমেলো হয়ে যায়। মিথি আর কাব্য সাফার ঘরে যেতেই দেখো সেখানে তুলকালাম কাণ্ড। সাফা কেঁদে কেঁদে অস্থির। সে খালেদা বেগমকে জড়িয়ে ধরে বলছে, মামনি বিশ্বাস করো। শাকচুন্নিটা বারবার কাব্য ভাইয়ার কথা বলছিল। ও আমাকে ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছিল। মিথি এবার একটা নিরীহ চেহারার মুখোশ পরে ফোড়ন কাটল, আপু। শাকচুন্নি কাব্য ভাইকে নিয়ে ঠিক কী বলছিল? মানে কোনো গোপন কথা? সাফার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, আমি বাচ্চা নিব। মানে আমি নিজেই তো এখনও বাচ্চা। আর ওয়েট, আমার তো জামাই নাই। সাহিত্য তার কানের হিয়ারিং এইড মেশিন তা কানে গুজে দিয়ে বলল, ওরে আমার বয়রা খালাতো বোন। মিথি বলছে, কাব্য ভাইকে নিয়ে ও কি বলছিল? তুই বাচ্চা নেওয়ার কথা কোত্থেকে শুনলি? সাফা এবার লজ্জায় জিভ কাটল। সে বুঝতে পারল সে স্বপ্নে যা দেখছিল তার সাথে বাস্তবের ভূতকে মিলিয়ে গোলমাল করে ফেলেছে। এখন যদি সে বলে যে ভূত তাকে কাব্যের কথা বলেছে, তবে তো সবাই বুঝে যাবে সে সারাক্ষণ কাব্য ভাইকে নিয়ে চিন্তা করে। খালেদা বেগম আর ইলিয়াস শেখ অনেক বোঝালেন যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সাফার ভয় কিছুতেই কাটল না। শেষমেশ সে কাঁপতে কাঁপতে ওই রাতে খালেদা বেগমের সাথেই ঘুমানোর সিদ্ধান্ত নিল। মিথি আড়াল থেকে কাব্যকে দেখে একটা চোখ টিপল, মিশন সাকসেসফুল। ভোরবেলাতেই কাব্য জগিং করতে বেরিয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে মিথির উপর পড়ার এক বিশাল পাহাড় চাপিয়ে দিয়ে গেছে। কাব্য বলে গেছে সে ফিরে আসার আগেই যেন সব পড়া মুখস্থ থাকে। মিথি পড়ার টেবিলে বসে মুখ গোমরা করে কলম কামড়াচ্ছিল আর মনে মনে কাব্যের গুষ্টি উদ্ধার করছিল। ঠিক তখনই দরজায় টোকা দিয়ে সাহিত্য ঘরে ঢুকল। সাহিত্যকে দেখে মিথি কলম কামড়ানো থামিয়ে একটু টিটকারি দিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া? এত সকালে আমার মতো গরিব স্টুডেন্টের ঘরে আপনার পদধূলি? সাহিত্য এবার মুখটা একদম পাথরের মতো গম্ভীর করে ফেল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, কাল রাতে সাফার ঘরে হানা দেওয়া সেই শাকচুন্নিটা তুমিই ছিলে, তাই না মিথি? মিথি একটু আমতা আমতা করে সত্যিটা স্বীকার করে নিল, হ্যাঁ ভাইয়া, আমিই ছিলাম গ। সাহিত্যের চেহারা আরও কঠোর হয়ে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, মিথি, তোমার কাছে আমি সত্যিই এমনটা আশা করিনি। তুমি কি করে পারলে একটা মানুষের সাথে এমন কাজ করতে? মিথির মনটা মুহূর্তেই ছোট হয়ে গেল। সে ভাবল হয়তো সাহিত্য খুব রেগে গেছে। সে অপরাধীর মতো মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, আসলে সাফা আপু যেভাবে স্যারকে নিয়ে ডার্লিং ডার্লিং করছিল, তাই আমি মিথির সরি বলা শেষ হতে না হতেই সাহিত্য হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। সে হাসতে হাসতে বলল, আরে পাগলি, সরি বলছ কেন? আমি তো ভাবছি তুমি কি ভয়টাই না দেখালে। ভস্মাসুর দেখলেও বোধহয় সাফা এত ভয় পেত না। ও তো ভয়ে প্রায় বিছানা কাপড়ই নষ্ট করার জোগাড় করেছিল। সাহিত্য আবার বলল, তোমার জায়গায় আমি হলে দেখতি ওই বয়রাটারে কি ভয়টাই না দেখাতাম। একদম হার্টফেল করিয়ে ছাড়তাম গ। মিথি বুঝতে পারল সাহিত্য আসলে তাকে ভয় দেখাচ্ছিল। সেও খিলখিল করে হেসে উঠল। দুজনে মিলে এক জম্পেশ হাইফাইভ করল। মিথি মনে মনে ভাবল, বাড়িতে অন্তত একজন মানুষ আছে যে তার এইসব পাগলামিতে ফুল সাপোর্ট দেয়। গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।